আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 13 জানুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো 15 ফেব্রুয়ারির পর বরাকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শ্রীভূমিতে 14,000-এরও বেশি মহিলার মধ্যে উদ্যমিতার চেক বন্টন। বরাক উপত্যকায় আগমন মুখ্যমন্ত্রীর, কবীন্দ্রপুর কায়স্থের বাড়িতে গিয়ে সমবেদনা মুখ্যমন্ত্রীর। মনরেগা প্রকল্পে 100 দিনের কাজের অধিকার, বিদ্বেষপূর্ণ রাজনীতি করছে বিজেপি, তীব্র আক্রমণ ধ্রুবজ্যোতিপুর কায়স্থের। মৃত্যুবরণ করলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার তথা আসামের প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজা। হুরপুষ স্ত্রীর আইনি অধিকার, রায় এলাহাবাদ হাইকোর্টের। শিক্ষাগত যোগ্যতা ভরণ পোষণ বন্ধের কারণ হতে পারে না। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে মৃত 538। তেহরান আলোচনায় আগ্রহী বলে দাবি ট্রাম্পের। তুঙ্গে যুদ্ধের আশঙ্কা। কাছাড় জেলা বিজেপির সমান্তরাল সংগঠন চলছে শিলচরে, চালাচ্ছেন একাংশ টিকিট প্রত্যাশীরা। ক্ষতিপূরণ বঞ্চনা, কাটিগুড়ায় ভারতমালার নির্মীয়মান রাস্তা অবরোধ। বহিরাগত নিহার ব্রাত্য, এক মঞ্চে জড়ো হলেন স্থানীয় প্রার্থীরা। দোলাইতে প্রার্থী নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি। সংক্রান্তিতে পণ্যের দাম না বাড়াতে হাইলাকান্দির বাজারে টাস্ক ফোর্স। এবং সর্বশেষ খবরটি হলো বিয়ের 1 মাস আগেই আমেরিকার হাতে বন্দী ভারতীয় নেভি অফিসার। এবারে শুনুন বিস্তারিত খবর। 15 ফেব্রুয়ারির পর বরাকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে এক ঐতিহাসিক কর্মসূচির সাক্ষী থাকল। আজ উত্তর করিমগঞ্জ বিধানসভার শ্রীভূমি জেলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 14,134 জন মহিলার হাতে প্রত্যেকে 10,000 টাকা করে চেক তুলে দেন। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 10টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও মহিলাদের উৎসাহ ও আগ্রহ এমনটাই ছিল যে বহু মহিলা ভোর 5টা থেকেই সভাস্থলে এসে উপস্থিত হন। মুখ্যমন্ত্রী নিজেও তার বক্তব্যে এই বিষয়টি উল্লেখ করে বলেন, মহিলা উদ্যমিতা প্রকল্প আজ রাজ্যের সবচেয়ে জনপ্রিয় ও সফল প্রকল্পগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুপালন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, খাদ্য ও অসামরিক সরবরাহ দফতরের মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক বিজয় মালাকা, সাংসদ কৃপনাথ মালা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত, বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে এই আচরণের মাধ্যমে গ্রাম ও শহরের মহিলারা যেভাবে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন তার প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী জানান, মহিলা উদ্যমিতা প্রকল্পের আওতায় ইতিমধ্যেই আসামের 78টি বিধানসভা কেন্দ্রে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রাজ্যের মোট 32 লক্ষ মহিলার মধ্যে বর্তমানে 8 লক্ষ মহিলা লাখপতি বাইদেউ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও এই সাফল্যের প্রতিফলন দেখা যাচ্ছে। বর্তমানে এই কেন্দ্রে 2000 লাখপতি বাইদেউ রয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। আজ উত্তর করিমগঞ্জবাসীর জন্য আরো একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই বিধানসভা কেন্দ্রে মহিলার সহায়তার জন্য আরো 2000 অরুণোদয় সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হবে। এই ঘোষণায় উপস্থিত মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। রাজনৈতিক প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, আগামী 15 ফেব্রুয়ারির পর বরাক উপত্যকার বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এছাড়াও শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আরো একটি উল্লেখযোগ্য ঘোষণা করেন। তিনি শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার খেলাধুলার মাঠের উন্নয়নের জন্য 10 কোটি টাকার একটি বিশেষ প্রকল্প অনুমোদনের কথা জানান।
এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে বলে আশা প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে আজকের এই কর্মসূচি উত্তর করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার উন্নয়ন ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল। পরবর্তী খবর, কবীন্দ্রপুর কায়স্থের বাড়িতে গিয়ে সমবেদনা মুখ্যমন্ত্রীর। একাধিক কর্মসূচি নিয়ে একদিনের বরাক সফরে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আজ শিলচরে উপস্থিত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্রপুর কায়স্থের বাসগৃহে উপস্থিত হয়ে তার পুত্র রাজ্যসভার সদস্য কোনাদপুর কায়স্থ সহ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সদ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। আজ সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আসামে বিজেপির প্রতিষ্ঠাপক কবীন্দ্রপুর কায়স্থের মৃত্যুতে ভারতীয় জনতা পার্টির সব নেতা মন্ত্রী সদস্যরা মর্মাহত। মুখ্যমন্ত্রী বলেন, কবীন্দ্রপুর কায়স্থ কর্মের প্রতীক ছিলেন। পরবর্তী খবর, বিদ্বেষপূর্ণ রাজনীতি করছে বিজেপি, তীব্র আক্রমণ ধ্রুবজ্যোতিপুর কায়স্থের। মনরেগা বাঁচাও অনশন ধর্মঘট পালন করল পালংঘাট ব্লক কংগ্রেস কমিটিও। সোমবার পালংঘাট উন্নয়ন খণ্ড কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মনরেগা প্রকল্পে 100 দিনের কাজের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এই অনশন ধর্মঘটের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা হাতে প্লেকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। প্লেকার্ডে লেখা ছিল, 100 দিনের কাজের অধিকার ফিরিয়ে দিতে হবে, মনরেগা বাঁচাও আন্দোলন চলবে, মোদী সরকার নিপাত যাক সহ বিভিন্ন স্লোগান। অনশন ধর্মঘটে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ধ্রুবজ্যোতিপুর কায়স্থ। তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, বিজেপি সরকার সম্পূর্ণভাবে বিদ্বেষপূর্ণ রাজনীতি করছে। কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া বিভিন্ন জনমুখী প্রকল্পের নাম পরিবর্তন করা হচ্ছে, এমনকি একের পর এক জায়গার নাম বদলে দেওয়া হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও ইতিহাসের প্রতি চরম অবমাননা। পরবর্তী খবর, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজা আর নেই। আজ ভোর রাতে তিনি গুয়াহাটি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 75। রেখে গেছেন স্ত্রী, এক পুত্র ও 2 কন্যা। উল্লেখ্য, বীরভদ্র হাগজার ছিলেন ডিমাসা কিংবদন্তি তথা হাফলং বিধানসভা কেন্দ্রের প্রথম বিধায়ক তথা মন্ত্রী জয়ভদ্র হাগজারের জ্যেষ্ঠ পুত্র। প্রয়াত বীরভদ্র হাগজার 2016 সালে হাফলং বিধানসভা আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী খবর, স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা বা কারিগরি প্রশিক্ষণ থাকলেই ভরণ পোষণ পাওয়া যাবে না, এমন ধারণার ইতি টানল এলাহাবাদ হাইকোর্ট। ফৌজদারি কার্যবিধির 125 ধারায় ভরণ পোষণ কোনো দয়া নয়, বরং আইনি অধিকার, আর তা স্ত্রীর ডিগ্রির উপর নির্ভর করে না বলে জানিয়ে দিল আদালত। বিচারপতি গরিমা প্রসাদ 8 জানুয়ারি 2026-এ সুমন বর্মা বনাম উত্তরপ্রদেশ সরকার মামলায় এই গুরুত্বপূর্ণ রায় দেন। বুলন শহরের পারিবারিক আদালত যে নির্দেশে কেবল স্ত্রীর MA ডিগ্রি ও ITI প্রশিক্ষণের কথা উল্লেখ করে ভরণ পোষণ নাকচ করেছিল, তা সম্পূর্ণভাবে খারিজ করা হয়। মামলাটি নতুন করে বিচার করার জন্য নিম্ন আদালতে ফের পাঠানো হয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, বহু বছর সংসার ও সন্তান পালনের দায়িত্ব সামলানোর পর শিক্ষিত মহিলাদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়া বাস্তবে অত্যন্ত কঠিন। ফলে শুধু সম্ভাব্য উপার্জনের যুক্তি দেখিয়ে স্বামী তার আইনি দায় এড়াতে পারেন না। উপার্জনের ক্ষমতা আর প্রকৃত আয় এক বিষয় নয়, এই ফারাকটি মনে রাখার নির্দেশ দিয়েছে আদালত। নাবালক সন্তানের ভরণ পোষণ নিয়েও পারিবারিক আদালতের ভূমিকার কড়া সমালোচনা করেছে হাইকোর্ট। মাত্র 3000 টাকা খরপোশ ধার্য করাকে একেবারেই অপ্রতুল বলে মন্তব্য করা হয়। আদালতের মতে, সন্তানের শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক বিকাশের জন্য বাবার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভরণ পোষণ নির্ধারণ করা উচিত। উল্লেখ্য, সুমন বর্মার বিয়ে হয় 2006 সালে। দাম্পত্য জীবনে নির্যাতন ও পরের দাবির অভিযোগ তুলে তিনি একাধিকবার বাপের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। 2020 সালে তাকে ও তার নাবালক ছেলেকে ফের বাড়ি ছাড়তে হয়। এরপর 2021 সালে তিনি নিজের সন্তানের ভরণ পোষণের আবেদন করেন। স্বামী সরকারি স্কুলে 4র্থ শ্রেণীর কর্মী হিসেবে কর্মরত এবং মাসিক আয় কয়েক হাজার টাকা হলেও
পারিবারিক আদালত তা যথাযথভাবে বিবেচনা করেনি বলে হাইকোর্টের মত। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্বামীর প্রকৃত আয় বিবেচনায় নিয়ে এবং অপ্রাসঙ্গিক ঋণের যুক্তি উপেক্ষা করে 1 মাসের মধ্যে নতুন করে ভরণ পোষণের অঙ্ক নির্ধারণ করতে হবে। স্ত্রী ও সন্তান দুজনেই ভরণ পোষণের অধিকারী বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত। পরবর্তী খবর, কাছাড় জেলা বিজেপির সমান্তরাল সংগঠন চলছে শিলচরে, চালাচ্ছেন একাংশ টিকিট প্রত্যাশীরা। কাছাড় জেলা বিজেপির সমান্তরাল সংগঠন চলছে শিলচরে, চালাচ্ছেন শিলচর বিধানসভা আসনের একাংশ বিজেপি টিকিট দাবিদার, অর্থাৎ মনোনয়ন প্রত্যাশীদের একাংশ নিজেদের মতো করে সংগঠন চালাচ্ছে। এর ফলে শহরের বিজেপি সমর্থকদের মধ্যে নানা ধরনের সংশয় দেখা দিয়েছে। এমন চর্চায় সরগরম দলের অন্দর, কান পাতলেই শোনা যাচ্ছে এসব নিয়ে নানা মুখরোচক গল্প। দলীয় কর্মীরাই আক্ষেপের সুরে বলছেন, সাধারণত বিজেপি একটি সুশৃঙ্খল দল হিসেবে পরিচিত, কিন্তু শিলচরে ভিন্ন চিত্র। এখানে মণ্ডলগুলি চলছে বিধায়কের কথায়। অনেক ক্ষেত্রে জেলা কমিটির কার্যত কোনো প্রভাবই থাকছে না। দলীয় কর্মীদের অভিযোগ, দলের একাংশ চলছে বিধায়কের কথায়, আর অন্যদিকে সমান্তরালভাবে সক্রিয় জেলা কমিটি। সাধারণ কর্মীদের মধ্যে যারা আছেন তারা অবশ্যই বিধায়কের দিকেই আছেন। এখানে জেলা কমিটির প্রভাব গৌণ। আবার দলের অনেকের বক্তব্য, দলে বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে। দলেরই একাংশকে দেখা যাচ্ছে প্রাক্তন সাংসদ রাজদীপ রায়ের সঙ্গে চলাফেরা করছেন। কেউ আছেন প্রাক্তন বিধায়ক দিলীপ পালের সঙ্গে। আর বিধায়কের সঙ্গে তো 3 মণ্ডল কমিটির সংগঠন তো আছেই। আরো এক গোষ্ঠী নাকি অন্য গোষ্ঠীর লোকজনদের সঙ্গে চলাফেরা করেন না বা কোনো ধরনের কথাবার্তাও বলেন না। তাছাড়া এমনও রেওয়াজ রয়েছে, সাধারণ কোনো কর্মী যদি কোনো কারণে কোনো এক গোষ্ঠীর নেতার সঙ্গে দেখা করেন বা কথা বলেন, তাহলে অন্য গোষ্ঠী ভেবে নেয় তিনি সেই গোষ্ঠীতে চলে গেছেন। এর ফলে সাধারণ কর্মীরা পড়েছেন মুশকিলে। তারা কোন দিকে যাবেন, অযথাই নেতাদের চক্ষুশূল হতে হচ্ছে। অর্থাৎ এই লবিবাজিকে কেন্দ্র করে একটা ভীতি কাজ করছে দলে। আর একই সঙ্গে বিজেপি সমর্থকরা পড়ছেন মুশকিলে, তারা কোন দিকে যাবেন। এর ফলে দল হিসাবে বিজেপি সমস্যায় পড়তে পারে, কারণ প্রত্যেকেই যখন লবি নিয়ে চলছেন তখন সমস্যা দেখা দিবেই। তাই বিজেপির বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই কথা উঠছে, যাদের লবি নেই তাদের মধ্য থেকে কাউকে প্রার্থী করা হোক, এতে দলে কোনো সমস্যা হবে না। এছাড়া অনেক পুরনো মুখ রয়েছেন যাদের সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে দেখেন না। 2022 সালের বন্যার স্মৃতি শিলচরের মানুষ এখনো ভুলেননি। তাই এবার দাবি উঠছে স্বচ্ছ ভাবমূর্তির নতুন প্রার্থী দেওয়ার। যারা একবার পরীক্ষিত হয়ে গেছেন তাদের প্রার্থী করে দলের খুব একটা লাভ হবে না, বলছেন বিজেপি নিরপেক্ষ সমর্থকদের একটা বড় অংশ। পরবর্তী খবর, ইরানের সরকার বিরোধী আন্দোলন ক্রমেই আরো রক্তাক্ত রূপ নিচ্ছে। লাগাতার দমন পীড়নে এখনো পর্যন্ত অন্তত 538 জনের মৃত্যু হয়েছে বলে দাবি মানবাধিকার সংগঠনগুলির। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ইরান জানিয়েছে, বিক্ষোভকারীদের রক্ষার নামে আমেরিকা যদি শক্তি প্রয়োগ করে তবে মার্কিন সেনা ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়া হবে। মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে ইরানে 10,600 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে 490 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। অতীতেও ইরান সংক্রান্ত বহু ঘটনায় এই সংস্থার তথ্য নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে। ইরানে ইন্টারনেট পরিষেবা এবং ফোন যোগাযোগ কার্যত বন্ধ থাকায় দেশের ভিতরের প্রকৃত পরিস্থিতি যেন কঠিন হয়ে পড়েছে। সরকারিভাবে হতাহত বা গ্রেফতারের কোনো সামগ্রিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক মহলের একাংশের আশঙ্কা, ইরানের বাইরে কোনো খবর বের হতে না পারার ঘটনা নিরাপত্তা বাহিনীর কট্টর অংশকে আরো কঠোর দমন পীড়নে উৎসাহিত করছে। পরবর্তী খবর, বিয়ের 1 মাস আগেই আমেরিকার হাতে বন্দী ভারতীয় নেভি অফিসার। বিয়ের বাকি 1 মাস যথারীতি বাড়ি ফেরার প্রস্তুতি চলে ফেলেছিলেন হিমাচল প্রদেশের কাংড়ার মার্চেন্ট নেভি অফিসারের। কিন্তু তার আগে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারে শোয়ার অবস্থায় আমেরিকার হাতে আটক হয়েছেন 26 বছর বয়সী সেনা আধিকারিক রিক্কি চৌহান। জানা গিয়েছে 1 মাস পরই তার বিয়ে হওয়ার কথা। ছুটিতে যাওয়ার আগে সম্ভবত এটাই ছিল তার শেষ আন্তর্জাতিক বয়স। কিন্তু সেই জার্নিতেই ঘটল বিপত্তি। রিক্কিতের চিন্তায় এখন নেওয়া খাওয়া বলেছে তার পরিবার।
ছেলেকে ফিরিয়ে আনতে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ চৌহান পরিবার সূত্রে খবর, আগামী 19 ফেব্রুয়ারি রিক্কিতের বিয়ে। তার মা রীতা চৌহান প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে বলেছেন, যেভাবেই হোক আমার ছেলেকে ঘরে ফিরিয়ে আনুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ও যাতে নিরাপদে বাড়ি ফিরে আসে। রিক্কিতের বাবা রঞ্জিত সিং জানিয়েছেন, আমেরিকার হাতে বন্দী হওয়ার আগে শেষবার ফোন করেছিলেন রিক্কিত। ভেনেজুয়েলায় আমেরিকার সেনা অভিযানের কারণে ওদের ফিরে আসতে বলা হয়েছে বলেও জানিয়েছিলেন ওই মার্চেন্ট নেভি অফিসার। গত 7 জানুয়ারি আটলান্টিক মহাসাগরে রুশ তেলবাহী জাহাজটিকে দাওয়া করে আটক করে আমেরিকা। ওই জাহাজে ছিলেন মোট 28 জন, তাদের একজন রিক্কিত চৌহান। বাকি 2 জনের পরিচয় এখনো সামনে আসেনি, তবে তারা গোয়া ও কেরালার বাসিন্দা বলে জানা গিয়েছে। 10 জানুয়ারি রিক্কিতের বন্দী হওয়ার কথা জানতে পারে তার পরিবার। তাকে ঘরে ফেরানোর জন্য হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর কাছেও দরবার করেছে স্থানীয় প্রশাসন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।